হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই পকেট ডায়েরির একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার ডায়েরি থেকে নতুন একটি গল্প শোনাতে। তাহলে শুরু করা যাক। সাহিত্যিক শ্রী শিবরাম চক্রবর্তী বলেছিলেন, নেশা করলে রাবড়ির নেশা করাই ভালো। আজ রবিবার সকাল 10টা। আমরাও তাই বেরিয়ে পড়েছি কলকাতার খুব কাছেই অবস্থিত রাবড়ি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। দমদম এয়ারপোর্ট থেকে রাবড়ি গ্রামের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। গাড়িতে ঘন্টা দেড়েকের বেশি লাগার কথা নয়। ডানকুনি পেরিয়ে মশাটের রাস্তা ধরে আমরা পৌঁছে যাব হুগলির গাংপুরের আইয়া গ্রামে, যেটা রাবড়ি গ্রাম নামেই পরিচিত। পৌঁছে গেছি বালি ব্রিজ তথা নিবেদিতা সেতুতে। ডান দিকে এইমাত্র পেরিয়ে এলাম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। ডানকুনির কাছে পৌঁছেই বাঁদিকে ছোট্ট একটা বাঁক নিয়ে ঢুকে পড়লাম টিএন মুখার্জি রোডে। আজকের ওয়েদারটা একটু মেঘলা প্রকৃতির, রোদ বিশেষ একটা নেই বললেই চলে, কিন্তু মেঘলা হওয়ার দরুন গরমটা খুব বেশি। টিএন মুখার্জি রোড ধরে মিনিট 40 আসার পর আমরা পৌঁছালাম মশাট বাজারে। এই বাজার থেকেই বাঁদিকে একটা বাঁক নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আইয়া গ্রামের দিকে। শহরের ইট কাঠের জঙ্গল পেরিয়ে এখন চারিদিকটা বেশ সবুজ। রাস্তার দুপাশে সবুজ চাষের ক্ষেত আর কলা বাগান। গুগল ম্যাপ দেখেই এগোচ্ছিলাম, কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ায় আবার খানিকটা ব্যাক করে আসতে হলো। এসে আমরা ডান দিকে বাঁক নিয়ে ঢুকে পড়লাম রাবড়ি গ্রামে। এখন সময় বেলা 12:15। রাবড়ি গ্রামে সবে এসে পৌঁছেছি। চারপাশটা ভীষণ নিরিবিলি আর প্রচুর গাছগাছালিতে ভরা। চাষের ক্ষেত, পুকুর, বাগান সব মিলিয়ে সবুজের এক বিশাল সমারোহ। এখানকার প্রায় প্রতিটা বাড়িতেই তৈরি হয় রাবড়ি, সরভাজা আর ঘি। আমরা বছরখানেক আগেও একবার এসেছিলাম। সামনে দাঁড়িয়ে টাটকা রাবড়ি তৈরির পদ্ধতি দেখার অভিজ্ঞতাই আলাদা। সেই টানেই আবার এবছর ফিরে আসা। কিছুটা হেঁটেই ঢুকে পড়লাম একটা বাড়িতে। ঢুকেই দেখা হলো বাড়ির প্রথম সদস্য মিঠু কুমারের। ওর নাকি 22 বছর বয়স, খুব গম্ভীর। সামনে উঠোনেই দুটো বড় কড়াতে চলছে দুধ জাল দেওয়ার কাজ। দুধ জাল দিতে দিতে ঘন হয়ে যে সর পড়ে, সেটাকেই একটা কাঠিতে করে কড়ার গায়ে তুলে রাখা হয়। কথা বলে জানতে পারলাম এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে রাবড়ি তৈরি করা হয় এবং কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন জায়গার মিষ্টির দোকানে সেগুলো এক্সপোর্ট করা হয়। সাধারণত 2 রকমের রাবড়ি এনারা তৈরি করেন, এক চিনির আর এক নলেন গুড়ের। ইচ্ছে ছিল এবার গুড়ের রাবড়ি নিয়ে যাওয়ার, কিন্তু গরম মোটামুটি পড়ে যাওয়ার জন্য ওনারাই বললেন যে চিনির রাবড়িটাই নাকি সব থেকে ভালো হবে, থাকবেও দিন 10। কড়াটা ঠান্ডা হলে তারপর ছুরিতে করে কেটে নেওয়া হয় মোটা সরের আস্তরণটা। তারপর দুধের সঙ্গে সেটা মিশিয়েই তৈরি হয় সম্পূর্ণ রাবড়ি। তারপর একটি পাত্রে সংগ্রহ করে পরিবেশন করা হয়। অনেক জায়গায় আবার ওই শুকনো সরটাও নাকি বিক্রি করা হয় শুনলাম। রাবড়ির দাম এখানে প্রতি কেজি 300 টাকা।
এনারা ঘিও বিক্রি করেন। 2 রকমের ঘি পাওয়া যায়, প্রতি কেজি 1000 টাকা আর 1200 টাকা। আমরাও কিছুটা ঘি নিয়ে নিলাম। গন্ধটা খুব সুন্দর, আশা করা যায় টেস্টটাও খুব ভালো হবে। রাবড়ির সঙ্গে ইচ্ছে ছিল একটু সরভাজা নেওয়ার, কিন্তু এনারা সরভাজা করেন না বলে গাড়িতেই রাবড়ি আর ঘিটা রেখে আমরা এগিয়ে গেলাম অন্য আরেকটি বাড়ির দিকে। রাস্তার দুপাশে পুকুর আর গাছগাছালির ছায়া পেরিয়ে আমরা পৌঁছে গেলাম শান্তিকালী রাবড়ি হাউসে। বাড়িতে ঢুকেই দেখা মিলল মা কালীর এবং অন্যান্য দেবদেবীর একটি খুব সুন্দর মন্দির। এখানেও অন্যান্য বাড়ির মতোই দুধে জাল দেওয়ার কাজ চলছে। খুব শীঘ্রই সেখান থেকে তৈরি হবে সুস্বাদু রাবড়ি। তবে এখান থেকে আমরা রাবড়ি নিয়ে নিলাম সরভাজা, প্রতি পিস 12 টাকা করে। ওনারা খুব সুন্দর করে বক্সে প্যাক করে দিলেন। সবুজে ঘেরা পথ দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আজকে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হুগলির কোন্নগর এবং শ্রীরামপুরের বেশ কিছু দ্রষ্টব্য স্থান। রাস্তার ধারে কোথাও একটা লাঞ্চ ছেড়ে এবার আমরা সেখানেই যাব। আজ তাহলে এটুকুই থাক। পরের পর্বে আসছি শ্রীরামপুর আর কোন্নগরের বেশ কিছু দ্রষ্টব্য স্থানের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।